এরপরে আমরা কথা বলবো আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে, যেহেতু তাসনিম একা আসছে, আমাদের রাফিদ ভাই এবং নওশিন আপু আজকে পৌঁছাতে পারে নাই। সো আমি কি তোমার সাথে থাকবো নাকি চলে যাবো? থাকলে ভালো হয়। ওকে, ঠিক আছে তাসনিম, তুমি কথা বলো, মনে যা আসে তাই বলো। হ্যাঁ, তো মূলত যে কথাটা দিয়ে শুরু করতে চাই যে ভাই, মেডিকেলের প্রিপারেশন যারা নেয় তাদের মধ্যে ইংলিশ নিয়ে দুই ধরনের ধারণা থাকে। এক হলো ইংলিশ খুব সহজ, এক হলো ইংলিশ খুব কঠিন। তো যাদের মনে হয় যে ইংলিশ খুব সহজ, তাদের কি হয়, তারা মনে করে যে যেটা সুন্দর লাগবে শুনতে, যে অপশনটা দেখতে সুন্দর ওইটা দাগাই দিব। এবং এই টেকনিক অ্যাপ্লাই করে যখন সে ডেইলি এক্সাম দিচ্ছে বেশ কিছু ভালো নম্বরই পাচ্ছে, কিন্তু যখন পরীক্ষার হলে যাওয়া যায়, আমি নিজে এটা ফেস করছি, পরীক্ষার হলে যে চারটা অপশনই সুন্দর লাগে, হ্যাঁ। তখন আর কোনটা দাগাবো বুঝতে পারি না। সো আমরা কোর্সটা এমনভাবে সাজানোর চেষ্টা করছি যে যেন আমাদের শুধু একটা অপশন সুন্দর লাগে, ওই বাদ বাকি তিনটাকে যেন সুন্দর না লাগে। তো এই না লাগার জন্য আমি কি কি ট্রিক্স খাটাইতে পারি, কারণ সিলেবাস কিন্তু অনেক বেশি, সব একেবারে পড়ে আমার পক্ষে শেষ করা সম্ভব না। তো আমি অল্প পড়ে কী করে বেশি জানবো, বা অল্প কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে কী করে একটা ভ্যাস্ট অ্যামাউন্টের কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবো, সেইটার উপরে আমরা মূলত আমাদের কোর্সটা সেট করছি। আরেকটা জিনিস ভাই যে মেডিকেলের ইংলিশে তো দুইটা পার্ট, একটা হলো মেমোরাইজিং পার্ট, আরেকটা হলো আপনার গ্রামাটিক্যাল পার্ট। Okay. তো মেমোরাইজিং পার্টের ক্ষেত্রে অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে আমি কমন পাবো কি না। অনেকে একেবারে বাদ দিয়ে দেয় যে পড়বোই না, এত এত ভাস্ট সিলেবাস আমি কী পড়বো, যে আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন কয়েক হাজার আছে, হাজার বললেও ভুল হবে, 10,000 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন পড়া যায়। সিনোনিম অ্যান্টোনিম চাইলে 10,000 পড়তে পারি। তারপর আপনার প্রোভার্ব আছে, বিভিন্ন ফ্রেজ আছে, এগুলো মানে কোনো সিলেবাস নেই অ্যাকচুয়ালি। তো এগুলো আমি কমন পাবো কি না আদৌ। তো আমি যেটা দেখছি, আপনি বিশ্বাস করবেন কিনা, আমি মেডিকেলে অ্যাডমিশন দিছি, ডেন্টালে দিয়েছি, তারপর এফএমসি দিয়েছি, প্রত্যেকটাতেই চান্স পাইছি, আমার মেরিট 100-এর মধ্যে ছিল, এবং আমি প্রত্যেকটাতে অলমোস্ট 90 to 95% যেইগুলা মেমোরাইজিং পার্টের ইংলিশ ছিল কমন পাইছি। কেমনে কেমন পাইছো এগুলো? এটাই হলো যে কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে ভাই। আমি বিগত 20 বছরের কোয়েশ্চেন, আমি যখন এক্সাম দিতে গিয়েছি, ম্যাটের এক্সাম বা ড্যাটের এক্সাম, তার আগে আমি অ্যানালাইসিস করে গেছি। ইভেন আমি আমার ম্যাটের এক্সাম যখন দিয়েছি, ম্যাটের এক্সামের আগের রাতে আমি আপনার কোয়েশ্চেন ব্যাংক দেখতেছিলাম আপনার স্পেলিংয়ের, এবং আমি রাত্রে ওই আগের রাতে যেই স্পেলিংয়ের কোয়েশ্চেন ব্যাংক দেখছি, হুম হুম। পরের দিন আমার পরীক্ষায় ওইখান থেকে 2টা স্পেলিং আসছে। তা তুমি বুঝছো কিভাবে যে এখান থেকে আসবে? স্টুডেন্টরা কি তোমার ক্লাস করার সময় নিজেরাই রিসার্চ করবে, ডেটা দেখবে, নাকি তুমি অ্যাকচুয়ালি সবার জন্য করে দেবে? ভাই, যদি সে ভাস্ট অ্যামাউন্টে রিসার্চ করে, আমি যেমন করছি, আমি আপনার এইচএসসিতে যখন পড়ছি তখন থেকে রিসার্চ শুরু করছি, এবং মেডিকেলের আগে প্রচুর এই মানে কোয়েশ্চেন অ্যানালাইসিস করছি, সে যদি নিজেই লেভেলে অ্যানালাইসিস করে সে বের করতে পারবে। কিন্তু আমার কাছে ক্লাস করার বা আমার ক্লাস করার উদ্দেশ্য হলো যে তাকে ওই টাইমটা ওয়েস্ট করতে হবে না, আমি তাকে সরাসরি ওই প্রিসাইজ কোয়েশ্চেন ব্যাংকটা দিয়ে দিব, বা তাকে ওই প্যাটার্নটা দিয়ে দেবো, যে প্যাটার্ন ফলো করলে বা যে স্পেসিফিক কোয়েশ্চেনগুলো পড়লে কোন কোন জায়গার কোয়েশ্চেনগুলো আসে। এটা কিন্তু এখন আপনি যদি 20 বছর কোয়েশ্চেন অ্যানালাইসিস করেন, আপনি হুম একটা হুম প্যাটার্ন পাবেন হুম। যে এই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসছে এবং এই জায়গাগুলোতে কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে। যেমন ওকে। আমি আপনাকে একটা ট্রিক্স বলি, যে বিগত বছরগুলোতে আমাদের বিসিএস ভার্সিটি এছাড়াও আরও অনেক কিছু আছে, এরকম অনেক কিছু ট্রিক্স আছে যেগুলো আসলে যদি জানা যায় তাহলে ইংলিশের কোয়েশ্চেন কমন পাওয়া কোনো ব্যাপারই না। আমি নিজে কমন পাইছি সবগুলো, আমার যেই কয়েকটা সিনোনিম অ্যান্টোনিম আসছে, স্পেলিং আসছে, প্রোভার্ব আসছে, ইচ অ্যান্ড এভরি ওয়াজ কমন ফর মি। এর কারণ হলো কোয়েশ্চেন অ্যানালাইসিস। আমরা আমাদের কোয়েশ্চেন, আমাদের যেই পুরো ইংলিশ ডিপার্টমেন্টের কোর্সটা আমরা ওইভাবেই সাজাইছি যেন কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবং এই নিশ্চয়তা কি যে কমন পাবে স্টুডেন্টরা, তার নিশ্চয়তা আমি নিজে, কারণ আমি নিজে কমন পাইছি। তার মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে স্টুডেন্ট পইড়া পইড়া বুঝা কনসেপ্ট ডেভেলপ কইরাও কিছু কমন পাবে, কিন্তু ইংলিশের ক্ষেত্রে কমন পাওয়ার জন্য পড়তে হবে। হ্যাঁ ভাই, রাইট। যেটা মেমোরাইজিং পার্ট ওইটা তো কমন পার্ট জন্যই পড়তে হবে। ইয়েস। আর যেটা গ্রামাটিক্যাল পার্ট ওইটা যেন আমাদেরকে কম পড়তে হয়, যেন আমরা অল্প পড়েই জাস্ট থিওরি অ্যাপ্লাই করে মনে রাখতে পারি, বা থিওরি অ্যাপ্লাই করে সেটা পারি, সেই জিনিসটা আমরা শেখাবো। মানে আমরা মেমোরাইজিং পার্টটা ওদেরকে মেমোরাইজ করানোর চেষ্টা করব, ওইখানে যেন বেশি টাইম দিতে পারে, সেজন্য আমরা থিওরিটিক্যাল পার্টটা এমনভাবে পড়াবো যে থিওরিটিক্যাল পার্টে কিছু মুখস্থ করতে হবে না, জাস্ট থিওরি এবং রুলস মনে রাখলেই যে কোনো কোয়েশ্চেন অ্যান্সার করা যাবে। আমরা কোশ্চেন বলতে এভাবেই সাজিয়েছি। ওকে, আমি কোথায় যেন শুনছিলাম যে একজন ভালো সার্জন যে চমৎকার করে সার্জারি করতে পারে সে না, একজন ভালো সার্জন হচ্ছে কখন আসলে সার্জারি করা যাবে না, না করলেও চলবে এটা বুঝতে পারা। সো ভাই কিন্তু এই কথাটাই বলছে, যেখানে মুখস্থ করলে ভালো মার্ক পাওয়া যাবে সেখানে শুধু আমরা মুখস্থ করবো, ওখানে আমরা কোনো টাইম ওয়েস্ট করবো না। আর যেখানে বুঝতে হবে, কনসেপ্ট ডেভেলপ করতে হবে, সেই জায়গায় আবার গুছাই গুছাই একটুকু পড়তে হবে, ভাই অটুকুই তোমাদের পড়াবে। আর রিসার্চের পার্টটা ভাই পুরোপুরি নিজের কাঁধে নিয়ে নিছে, কারণ আমি জানি কোর্সের মধ্যে যখন 100 জন স্টুডেন্ট যখন ভর্তি হবে, এর 90% স্টুডেন্ট আছে যারা এগুলো করতে পারে না। আমি নিজেও কখনো করতে পারিনি। অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার ভাই। ইয়েস। এবং আমার এটা এক্সামে কখনোই, আমি কেন সব সময় এক্সাম দিছি, কখনোই নিজের পছন্দ মতো মার্ক পাইনি, এর কারণ হচ্ছে আমি সব পড়ে যেতাম।
সো ভাইকে ব্লাইন্ডলি যদি ফলো করা যায়, ভাই নিজে পাইছে, ভাই নিজে ভালো পারফর্ম করছে, মেডিকেল রিলেটেড যতগুলো জায়গা আছে সব জায়গায় সে টপ 100-এ। চিন্তা করে দেখো, ঢাকা মেডিকেলে, ডেন্টালে, এএফএমসিতে। সো এটা ব্লাইন্ডলি ফলো করা যাইতে পারে। আমি হইলে আমি ফলো করতাম, আমার টিচার হিসেবে তোমার নিয়োগ দিতাম। ওকে, তোমার স্পেশাল কোনো স্লাইড আছে? স্পেশাল স্লাইড বলতে ভাই আমরা আমাদের যে হোল কোর্সটা এটাকে হলো মূলত 12টা ক্লাসে সাজিয়েছি। ওকে। এবং আমাদের যে একটা স্পেশালিটি আছে যেটা অন্যান্য জায়গায় স্টুডেন্টরা পাবে না, সেটা হলো অন্যান্য জায়গায় কি করা হয়, আপনার এই যে সিনোনিম, অ্যান্টোনিম, দেন আপনার যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আছে এই জিনিসগুলো একদম শেষে পড়ানো হয়। কিন্তু আপনি একদিনে কি 1000 বা 1200 সিনোনিম অ্যান্টোনিম পড়তে পারবেন? এটা সম্ভব? কোনো স্টুডেন্টের পক্ষে সম্ভব না। এই জন্য আমরা প্রতিদিন এই সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্পেলিং এর জন্য আলাদা 10 থেকে 15 মিনিটের একটা পার্ট রাখছি। এই সময়টাতে আমরা প্রত্যেকটা ক্লাসে আমাদের যে গ্রামাটিক্যাল পার্ট আছে সেখান থেকে আমরা থিওরি পড়াবো, রুলস পড়াবো, এবং শেষে 10-15 মিনিট এই আমাদের ক্রোনোলজি হবে ওয়াইজ, আপনার অ্যালফাবেট ওয়াইজ যেই ইম্পর্টেন্ট সিনোনিম অ্যান্টোনিমগুলো আছে তার উপর কিছু স্লাইড এবং শিট দিয়ে দিব, এবং ওর মধ্যে থেকেও দাগিয়ে দিব কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, কোনগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। পাশাপাশি সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করার পাশাপাশি কিভাবে মনে রাখা যায়, সিনোনিম অ্যান্টোনিম মনে রাখারও কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলো ওদেরকে বলে দিব, যাতে করে ওদের যেই সিনোনিম অ্যান্টোনিম এবং পাশাপাশি যেই অন্যান্য মেমোরাইজিং পার্ট আছে সেগুলোর প্রিপারেশন একদম শুরু থেকে শুরু হয়ে যায়। শেষে যে আমরা সিনোনিম অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্পেলিং এগুলোর উপর স্পেশাল রিভিশন ক্লাসও নিব। অর্থাৎ তাদের মেমোরাইজিং পার্টটার 2 ধরনের প্রিপারেশন হচ্ছে, একটা হলো আপনার ক্রনিক প্রিপারেশন, একটা অ্যাকিউট প্রিপারেশন, যাতে কোনো দিক থেকে বাদ না যায়। মানে আমরা তাদেরকে মুখস্থ করিয়ে ছাড়বো অ্যাট এনি কস্ট। ওকে, অ্যাকিউট প্রিপারেশন আর ক্রনিক প্রিপারেশন কী জিনিস এটা আমি তোমাদের বায়োলজিতে শেখাবো। ওকে, চমৎকার কথা বলছে ভাই। আমার কাছে মনে হয়েছে যে আসলে ইংলিশের প্রিপারেশনটা এমনই হওয়া উচিত, কারণ যে সাবজেক্টগুলোর কোনো কুল কিনারা নাই, ইংলিশ, জিকে, এখানে আসলে বুঝতে হবে ম্যাপ। ম্যাপ না বুঝলে এইসব জায়গায় জার্নি করা মুশকিল। সো আমাদের ভাই নিজে একটা আস্তব ম্যাপ, তোমরা শুধু ভাইয়ের দিকে তাকাবা, রাস্তা চিনে ফেলবা। ওকে। আর ভাই আরেকটা কথা যে যেহেতু আমরা 12টা ক্লাস নিচ্ছি, অনেকের মনে হতে পারে যে পরীক্ষা কেবল 12টা, এই 12টা পরীক্ষা দিয়ে আমি কি বা শিখবো, বাট এটা সত্য না। আমরা ক্লাস নিচ্ছি 12টা, কিন্তু ইংলিশের যে কয়টা টপিকস আছে যেখান থেকে প্রশ্ন হওয়া সম্ভব, প্রত্যেকটা টপিককে আমরা এরকম 40টা টপিক খুঁজে বের করেছি। 40টা টপিকের উপর সব থেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেন ভিত্তিক পরীক্ষা থাকবে 40টা ইংলিশের। গ্রেট গ্রেট, মানে এক্সামের আমাদের কোনো ঘাটতি নাই, এক্সামের কোনো ঘাটতি নাই, প্রিপারেশনের কোনো ঘাটতি নাই, একদমই নাই। আরেকটা কথা ভাই, সেটা হলো যে অনেকে মনে করে যে ইংলিশ অনেক সময় নতুন নতুন কিছু কোয়েশ্চেন আসে, যেমন আমার আগের বছর 22-23 সালে ইনকোয়েটিভ ভার্ব নিয়ে কোয়েশ্চেন আসছিল, এলিজি কাকে বলে এই জাতীয় কোয়েশ্চেন আসছিল। এই কোয়েশ্চেনগুলো দেখে অনেকে মনে করে যেগুলো পারা সম্ভবই না, ইংলিশে 3-4 মার্ক যাবেই, বাট এটা কিন্তু সত্য না। এই কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস বিভিন্ন জায়গার কোয়েশ্চেন থেকে আসছে। আমি আপনাকে দেখাই দিতে পারবো যে কোন বইয়ের কোন জায়গা থেকে আসছে, এবং আমি ওই জায়গা থেকে পড়ছিলাম। আমার বারেও আমি বলে দিতে পারবো কোন কোয়েশ্চেন কোন বইয়ের কোন এক্সাম থেকে আসছিল, আমার সব কিছু আছে, আমার গাইডে দাগানো আছে, আমি চাইলে আপনাকে দেখাতে পারবো। বহু কমন পাইছি আমি। মুহিব মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা দিবি? এই যে আমাদের মুহিব ভাই ইংলিশ স্যারের কথা শুনে সে তাকায় আছে। ওকে, এবার আমরা মেডিকেল অ্যাডমিশনে পরীক্ষা দেওয়াবো, কোনোটাতে না পারলে ইংলিশে এসে ফুল মার্কস পেয়ে যাবে। ওকে, তো তোমাদের একজন নতুন কম্পিটিটর পাওয়া গেছে। ইয়েস। তুমি জানো আমার আফসোস কি, আমি যখন কোভিডের সময় বায়োলজি পড়ানো শুরু করলাম, সারা বাংলাদেশ স্টুডেন্ট, টিচার সবাই আমার কাছে পড়তেছে। আমার সামনে একজন ছেলে বসে থাকতো, সে কোভিড শুরু হওয়ার 2 বছর আগে থেকে আমার কাছে পড়ে, কোভিডের সময় 2 বছর আমার সামনে বসে ক্লাস করছে। সে মেডিকেল অ্যাডমিশনের আগে মেডিকেলের ফর্মই উঠালো না। তারে আমি করলাম, আচ্ছা তুই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবি, ও খুবই ভালো স্টুডেন্ট ছিল, ঢাকা কলেজে পড়তো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবি। করলাম কি, আমি বেশ কিছু টিচার আইনা ওকে বাসায় পড়ানো শুরু করলাম। কয়েকদিন পর টিচার বললো, ভাই ওরা যে পরিমাণ ট্যালেন্ট, এত দ্রুত গ্রাফ করতে পারে, ওদের হয়ে যাবে বুয়েটে। ওকে, কয়েকদিন পর দেখি ওরা ইভেলের সাথে বিজনেস করা শুরু করেছে, ক্যাশ টাকা আছে, ইভেলের সাথে বিজনেস করা শুরু করেছে। বিজনেস করে অনেক বড় হয়ে যাবো, সিঙ্গাপুরে আমাদের ব্রাঞ্চ থাকবে, পড়ালেখা বাদ দিয়ে দিচ্ছে। তো আমার অনেকগুলো আফসোসের মধ্যে একটা যে মুহিব আরেকবার মেডিকেল পরীক্ষা দিতে পারবে না, আর ওই ছেলে মেডিকেল পরীক্ষা দেয়নি। ওকে, আপনার ইঞ্জিনিয়ারিং এর কথাটা থেকে মনে পড়লো যে আমাদের মেডিকেলের কোর্সটা এমনভাবে সাজানো, আমি শুরুতে একবার বলছিলাম, যেখানে বেসিক ইংলিশ এবং অ্যাপ্লাইড ইংলিশ, মেডিকেলে কিন্তু বেসিক ইংলিশটা বেশি আছে। মেডিকেলের 70-80% কোয়েশ্চেন হয় বেসিক ইংলিশের উপর, যেটা আমরা এইচএসসিতে পড়ি না। বেসিক ইংলিশে কি করে 0 থেকে প্রো হওয়া যায়, মানে যে বেসিক ইংলিশ কোনোদিন পড়েও নাই, সেও বেসিক ইংলিশের একদম যেটা আপনার
মূল কনসেপ্ট প্লাস থিওরি এবং রুল এটা যেন মাথায় ঢুকাতে পারে অল্প সময়, সেই ব্যবস্থা আমরা রাখছি। পাশাপাশি অ্যাপ্লাইড ইংলিশ সে যা পড়ে এসেছে এইচএসসিতে সেটাকে আরও বেশি আমরা শানিত করার চেষ্টা করব। আর আমাদের ইংলিশ ক্লাসগুলো করলে যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ সেটা হলো নট অনলি ফর মেডিকেল, এটা আপনার ভার্সিটি ইঞ্জিনিয়ারিংও কাজে লাগবে এবং আমার নিজেরও কাজে লাগছে। আমি আরও অনেক জায়গায় এক্সাম দিয়েছি বিশ্ববিদ্যালয়গুলোতে, সেখানেও আমি মোটামুটি ইংলিশের যেই কোয়েশ্চেনগুলো ছিল সেগুলোতে ভালো পারফর্ম করতে পারছি। মানে আমি যেভাবে পড়েছি আমি সেইভাবেই পড়াতে চাইছি স্টুডেন্টদেরকে, যাতে একটা কোর্স জাস্ট এই মেডিকেলের কোর্স করলে সে ভার্সিটিতেও বেটার করতে পারে, তার কাছে ব্যাকআপ প্ল্যান চলে আসে। মানে এইটা তো খেয়ালে রাখবা যে আমার মতো স্টুডেন্ট বেশি থাকে আর কি কোর্সের মধ্যে। সো আশা করছি একেবারে যারা জিরো, যারা আগে পড়াশোনা করো নাই, রাস্তায় চেনো না, ইংলিশ সম্পর্কে কোনো আইডিয়াই নেই, তারা ভালো করবা। ব্যাপারটা এমন না যে ইংলিশে কোশ্চেন আছে 10টা, ইংলিশে 15টা কোশ্চেন, রাইট? জি, 15টা 15টা কোশ্চেন আছে ইংলিশে। ব্যাপারটা এমন না যে গেলাম 7টা 8টা তো হবেই, তাহলে আর প্রিপারেশন নিচ্ছি না। আরে পাগলা, প্রিপারেশন নিয়ে যদি 15টার মধ্যে 12-13টা করা যায়, প্রিপারেশন কেন নিবা না? তাই না? প্রত্যেকটা কোশ্চেনের তো একটা হক আছে, হক, প্রত্যেকটা কোশ্চেনে হক আছে, হক মিটাইতে হবে, এটা সত্য কথা। ওকে, প্লিজ। তো ভাই এটাই ছিল আমাদের মোটামুটি কোর্স প্ল্যান। আমাদের 12টা ক্লাস থাকবে রেকর্ডেড মাস্টার ক্লাস, আর পাশাপাশি 40টা এক্সাম থাকবে। Yes. আর পাশাপাশি স্টুডেন্টের যে কোনো সমস্যা হোক, কোনো ধরনের নোটস লাগুক, আমাদের পার্সোনাল নোট যদি তারা চায় আমরা সেগুলো প্রোভাইড করবো। যে Yes. কোনো ধরনের গাইডলাইন চাইলে আমরা তাদেরকে 24 ঘন্টা এই বিষয়ে সার্ভিস দেবো। আমরা 3জন ডিপার্টমেন্টের টিচার আছি, সম্ভবত আমাদের ডিপার্টমেন্টের টিচার সবচেয়ে বেশি। ইয়েস, So আমরা সব থেকে বেশি এই সার্ভিসটা দিতে পারবো, পার্সোনালাইজড যে মেন্টরশিপ। তো স্টুডেন্টদের প্রতি এটা আমাদের একটা ইয়ে থাকবে। আজকে লাইভে আমি একটা ঘোষণা দিই, সেটা হলো যে আমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, কোর্স শেষে যে ডিপার্টমেন্ট সবচেয়ে বেশি স্টুডেন্টকে স্যাটিসফাই করতে পারবে, স্টুডেন্টকে পছন্দ করাতে পারবে এবং স্টুডেন্টরা ভোট দিয়ে বলবে যে এই ডিপার্টমেন্ট সবচেয়ে ভালো ছিল, ওই ডিপার্টমেন্টকে আমরা একটা বাইক দিব, রয়্যাল এনফিল্ড। আমি তো বাইক চালাতে পারি না। ভাই, গাড়ি লাগবে? পরের বার গাড়ি দিব, বাট এইবার আমি রয়্যাল এনফিল্ড দিব। মানে ব্যাপারটা এমন না আমি আমার পকেট থেকে দিতেছি, ব্যাপারটা হচ্ছে আমাদের, আচ্ছা, আমার পকেট থেকে। ওকে, সো যে ডিপার্টমেন্ট সবচেয়ে ভালো করবে, এখন তোমাদের যে ডিপার্টমেন্টে 3জন আছে 2জন আছে, তোমরা চাইলে ওটা ভাগাভাগি করতে পারো, চাকা খুলে আলাদা আলাদা করে বাসায় নিয়ে যেতে পারো, বাট সেই ডিপার্টমেন্টের জন্য এটা। কিন্তু বায়োলজিকে টেক্কা দেওয়া খুব কঠিন হয়ে যাবে, বাট আমি দেখতে চাই না। আমি পার্সোনালি মনে করি আমাদের হচ্ছে সালাইন ভাই আছে, সালাইন ভাইয়ের নর্মস দেখে সালাইন ভাইয়েরা পছন্দ করে, ভাইয়ের চেহারা দেখা সব ফিমেল ভোট এইদিকে চলে যাবে। আর যারা একটু সিরিয়াস তারা সবাই এই ভাইয়ের দিকে যাবে এবং এই পিএল ভাইয়ের দিকে যাবে। আর যারা একটু স্বাস্থ্যবান তারা যাবে আমাদের নাবিল ভাইয়ের দিকে। তুই অবহেলিত না, তোমার সাথে বায়োলজির রেজাল্ট যোগ করে কাউন্ট করে তোমার রেজাল্ট হবে। ওকে, ঠিক আছে। এখন আর কোনো বিষয় আছে কিনা ইংলিশে? মোটামুটি ভাই এতটুকুই আছে, বাদ বাকি আমরা কোর্সের মধ্যে। থ্যাংক ইউ তাসনিম, থ্যাংক ইউ। আমি প্রচণ্ড আশাবাদী ইনশাল্লাহ আমরা খুবই ভালো করে, প্রত্যেক বছরই আমার সাথে যারা কানেক্টেড থাকে স্টুডেন্ট ভালো করে পড়ে, এটা পুরোপুরি স্টুডেন্টেরই নিজেদের ক্রেডিট। প্রত্যেক বছরই মেডিকেলে ফার্স্ট সেকেন্ড থেকে শুরু করে লাস্ট পর্যন্ত এবং টপে প্রচুর পরিমাণে স্টুডেন্ট থাকে। এটা আমার সৌভাগ্য যে আমি তাদের সাথে এডমিশনে কানেক্টেড থাকতে পারি। এবারও এরকম প্রচুর স্টুডেন্ট বাইরে হবে এবং প্রত্যেকবার যখন আমি বায়োলজি কোর্স শুরু করার সময় আমি ধরে নিতে পারি যে এই 100 জন স্টুডেন্ট আছে, 100 জনের মধ্যে তুমি পরের বার দেখবা তোমার মেডিকেলে গিয়ে জুনিয়র হয়ে গেছে তোমার সাথে। ওকে, সো এবারও ইনশাল্লাহ হয়ে যাবে। সো আমি প্রচণ্ড আশাবাদী, এবার তো আরও আগের থেকে আমরা আরও বেশি সিরিয়াস, এবার আমরা আরও ফিল্টার্ড, রাইট? ওকে, থ্যাংক ইউ ভাই।